জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি শেখ মুজিবুর মুজিব সহ 15ই আগস্টের শহীদদের এবং 30 লক্ষ শহীদ যারা মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন, 2 লক্ষ মানুষ যাদের সংগ্রামের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতীয় চাঁদাকে। শহীদ আজকে মঞ্চে প্রতিষ্ঠিত আমার মেন্টর অধ্যাপক সৈয়দ মুনসির আলী এবং আমার কেরিয়ারকে যিনি তৈরি করে দিয়েছেন অধ্যাপক আহমদ হোসেন, সম্মুখে উপস্থিত আমার একজন শিক্ষক মনীষ স্যার বসে আছেন এবং আমার কিছু বন্ধু আছেন, সহকর্মী আছেন, আর ম্যাক্সিমামই আমার স্টুডেন্ট। আমি এই জীবনের প্রত্যেকেরই একজন আদর্শ থাকে, একজন আমরা বলি যে একটা পীর করতে হয়। আমাদের আমাদের পীর ছিল সৈয়দ মুনসির আলী, এবং আমরা যত একটা কথা আমি সবসময় বলি যে চক্ষু চিকিৎসা অন্ধত্ব নিবারণে বাংলাদেশের যত উন্নতি হয়েছে তার প্রশংসার দাবিদার হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা জননেত্রী শেখ হাসিনা। আপনারা জানেন যে বঙ্গবন্ধুই প্রথম সংসদে নিয়ম করেছিলেন যে কোন দেশগুলি যদি 6 ঘন্টা আনট্রেন থাকে তাহলে তার কর্নিয়া উঠে ফেলা যাবে, কর্নিয়া আপনি কালেক্ট করতে পারেন। এটা আইন করা ছিল এবং বঙ্গবন্ধুই এই ইসলামী হাসপাতাল যে জায়গাটা ছিল এটা পদার্থ ব্যাপারে বঙ্গবন্ধুই তাদেরকে জায়গাটা দিয়েছিলেন ইসলামী হাসপাতাল করতে। তখন তো দেশে ইসলামী হাসপাতালই ছিল। তারপরে জাতির পিতার কন্যা যখন ক্ষমতায় আসলেন তখন আপনারা জানেন যে সৈয়দ মুনসির স্যার ছিলেন চক্ষু বিজ্ঞানের পরিচালক এবং আমরা ছিলাম তার শিক্ষাশালা। এখানে এনআইএ আছে আমার ম্যাডামের নেতৃত্বে তখন আমরা সেখানে কাজ করি এবং উনি জানেন যে আজকে যে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট যেখানে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন মুনসির স্যারের লিডারশিপে। আজকে যখন ন্যাশনাল লাইব্রেরির কথা বলি, ন্যাশনাল লাইব্রেরি কিন্তু 2000 সালে একটা সেরেমনিয়াল অনুষ্ঠান করে দিদার হেলথ মিনিস্টার শেখ সেলিম মুনসির স্যার নিয়ে আসছিলেন। সেই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা বিশ্বের আর 200 দেশের সাথে আমরা ভিশন 2020 প্রোগ্রামে আমরা কিন্তু স্বাক্ষর করি। এগুলো একদম ইতিহাস। এটা এরপরে দেখেন যখন মুনসির স্যার ডিরেক্টর ছিলেন উনি আমাদেরকে হঠাৎ করে রাখতেন এবং নতুন নতুন আইডিয়া দিতেন। নতুন নতুন আইডিয়ার মধ্যে কিছু আইডিয়া ছিল যেমন এটা বলতে চাই যে আজকে আমরা দাবি করি যে আমরা অনেক বড় ফ্যাকাল্টি সার্জন হয়েছি, তখন আমাদের কাছে এটা ইম্পসিবল ছিল। কিন্তু উনি মন্ত্রণালয়কে হুমকি ধমকি দিয়ে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন ক্রিয়েট করলেন যে বাধ্য হয়ে তখন আমাদেরকে এই ওয়েটলেট করার জন্য আলাদা অপারেশন থিয়েটার করে 2টা মাইক্রোস্কোপ ফেটো মেশিন নিয়ে আসলেন এবং আমার মনে হয় 50 লক্ষ কোটি টাকা নিয়ে আসছিলেন শুধু লেন্স কেনার জন্য। এবং আমরা শুরু করলাম ফেটো সার্জারি। তখন সেখানে যারা যারা ছিল আজকে সবাই বাংলাদেশের প্রতিষ্ঠিত ফেটো সার্জন। এটা তো নাম বলে হয় না। এই যে মুনসির স্যার, তারপর আমি যখন সবকটা বলতে অনেক সময় একটা কথা বলি, হঠাৎ করে উনি যখন উপদেষ্টা তখন উনি বলতে লাগলেন, প্রথম আমাকে স্যার অতিরিক্ত মহাপরিচালক বানাইলেন, বললেন যে তুমি খুব শীঘ্রই তোমাকে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল করা হবে। কিছুদিন পরে বললেন না তোমাকে ডিরেক্টর জেনারেল করা হবে। যার ডিরেক্টর স্যারের বলতে লাগলো, বলতে বলতে এই জিনিসটা বাস্তবে পরিণত হলো। যখন বাস্তবে পরিণত হলো তখনকার ঘটনা হলো কি যে আমাকে রাষ্ট্রীয় পাঠালো, ও আমাকে বানানো হতো তখন রোহন স্যার ছিলেন হেলথ মিনিস্টার। রোহন স্যারের কিছু উপদেষ্টা ছিল। রোহন স্যার বললো যে মোহাম্মদকে যদি মহাপরিচালক বানানো হয় তাহলে এটা মুনসির স্যারের কথায় চলবে, আমার কথায় চলবে না। এটা ছিল ওনার ভয়। যার জন্য
এটা বানানো হলো না। তখন তো আবার পরিবর্তন হলো, তখন আমাদের নাসির স্যার হলেন হেলথ মিনিস্টার। তখন কিন্তু আমার চাকরির বয়স মাত্র 6 মাস, সরকারি রেগুলার চাকরি 6 মাসের মতো আছে। আমি আশা ছেড়ে দিচ্ছি, আমি কোনোদিন যেটা করছে সারি করতে চেষ্টা করছে, কিন্তু ওই যে বললাম প্রবলেমের জন্য হয়নি। আমি কিন্তু আশা ছেড়ে দিয়েছিলাম। আমাকে রাজশাহী হয়েছিল শাহ মাকদুম মেডিকেল কলেজ, রাজশাহীতে আছে একটা, ওটা চিহ্নিত করে নাসিম সাহেব পাঠাইছিল যে এটা সার্ভে করার জন্য, যেটা মেডিকেল কলেজ হিসেবে দেওয়া যাবে কিনা। ওখানে আবার মাননীয় প্রধানমন্ত্রীর শুনেছি আত্মীয় যে ফারুক, এমপি ফারুক, সেটা সে ছিল চেয়ারম্যান। সেটা আমরা দেখে যখন রাজশাহীতে ব্যাক করতেছি, রাজশাহী রেলওয়ে স্টেশনে, তখন আমাকে আমাদের প্রাণগোপাল দত্ত আমাকে ফোন করলেন যে দেখুন আপনি কোথায়, বললাম রাজশাহী। বললো যে গেট রেডি ফর মহাকালী। আমি শুনলাম মহাকালী, আমি বললাম যে রাজশাহীতে আসছে আবার মহাকালী যেতে হবে, মহাকালী না, মহাকালীতে হেলথ সার্ভিসেস ছুটে। আমি বললাম এখন তো সময় নেই, বিকাল হয়ে গেছে, বড় হয়ে যাবে। আমার সঙ্গে মানে প্রধানমন্ত্রী নাসিম সাহেবকে বলেছে যে চোখের দিন আমাকে মহাপরিচালক হিসেবে পোস্টিং দেয়। নাসিম সাহেব বলছে কালকে সকালে দিল না, আপনি এখানে বসে থাকতে দেখতে দিবেন। আমরা সেটা ফোন করলাম, ফোন করে কোথাও কোনো লিঙ্ক পাইতেছি না। অনেকে জিজ্ঞাসা করি যে সচিবালয় কোন পরিবর্তন কেউ করতেছে, এরকম কিছু শোনা যায়? বলবেন না স্যার, কিন্তু ঠান্ডা তো সব কিছু তো শুনি না। পরে হুমায়ুন খানে একটা সিনিয়র সেক্রেটারি ছিল, আমার খুব বন্ধু ছিল, সে ওই এটা দেখতে পারে ছিল। সে বললো যে ইয়েস স্যার, ইউ অর্ডার ইন মাই হ্যান্ড। আমি বললাম যে কোন সময় হইল? প্রধানমন্ত্রী ডেকে দিচ্ছিল আমাকে, জয়েন্ট সেক্রেটারিকে, সচিবকে, ওনার উপরে বসে ফাইল নিশ্চিত করে ওই সব হয়ে গেছে, কেউ জানে না। এটা হলো স্টোরি। স্যার একটা জিনিস বলে দিলে একবার হঠাৎ করে হয়ে যায়, স্যারের মুক্তি থেকে বেরিয়ে আসে, তখন আমার কি জানি বলে গেল যে এখন তো আমরা শুনি যে দরবেশ আছে, দরবেশের কথা শুনি যে সালমান এখন দরবেশ, দরবেশ এখন এটা মনে করি আমাদের এত শক্তি। এই যে 4 জন অপথলমোলজিস্ট ভাইস চ্যান্সেলর হয়েছে, 4 জন। আমাকে এই যে মাসুম হাবিব আসছে আমার কাছে, তার চাকরি শেষ হয়ে গেছে, 1 বছর থাকা যায় কিনা, এটা তো ধর্মে ইন্ডিয়ান জেনারেল, 1 বছর থাকা যায় কিনা, ওই দিন মনে হলো মেডিকেলে ওই বিছানায় দেওয়া যায় কিনা। তখন আমি নাসিম স্যারের কাছে বললাম যে স্যার ভিসি একটা পাইছি, কারণ ভিসি খুঁজতেছি। মাসুম হাবিব ভদ্র ছিল, সবসময় ব্যস্ত থাকতো, মানে দুনিয়ার কাজ করে, করতে সক্ষম, কিন্তু আসলে কাজ কম করতো। বললাম সম্ভব, আমি সম্ভব, তুমি রাজি কিনা? এরপরে তো সামান্য পাঠিয়ে তার ব্যবস্থা হয়ে গেল। এরপরে সবাই জানেন যে আমি বিজনেস অবস্থায় তারা পিক করে দিলাম থেকে এই মেডিকেল এডুকেশনে, ওখান থেকে সে এনসিডি, এরপরে তো চাকরি ছেড়ে দেওয়ার অবস্থা হয়েছিল, ওইটাও সময় দিছি। এরপরে সে এখন ভাইস চ্যান্সেলর হলো। কাজে ভাইস চ্যান্সেলর সে ভালো করতেছে, বলা যায় না যে হয়তো আরো যদি ভালো বেশি করে তাহলে তো তার জন্য সমস্যা হলে আরেকবার এক্সটেনশন দিবে। এটা হলো যে, আর মুবাশশির স্যার যে জিনিসটা বলছে যে আমি কিন্তু এমএতে ছিলাম, ওখানে মুক্তাদি স্যার ছিল, মুবাশশির স্যার ছিল, বেসিক্যালি কাজটা কিন্তু অপেক্ষা করতাম। স্যার একটা কথা বলে দিত যে যদি কোন কমপ্লিকেশন করো তাহলে আমার নাম লিখে দিও, আর যেগুলো সাকসেস হবে এগুলো তোমাদের নাম লিখবে। এটা পুরো বিরাট বড় ব্ল্যাঙ্ক চেক, একটা লোকের ব্ল্যাঙ্ক চেক, যে এটা লেখতে বলতো যে যদি কোনো কমপ্লিকেশন হয় তাহলে সার্জন ডান বাই বক্সের মধ্যে স্ট্যান্ড লিখে দিবা। এটা তো এটা কার বলা যায়, এই জন্য বলতে চাই যে উনি ছিলেন বলেই কিন্তু আপনার মধ্যে ব্যবহার করতেছে। এই যে 17 সালে ভাইস চ্যান্সেলর হয়েছে, আমি ভাইস চ্যান্সেলর হয়েছি, এনআইএস হয়েছে, মাসুম হয়েছে, এগুলো কিন্তু বিকজ অফ হিম। এর মধ্যে আর কোনো ইয়ে নাই, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর বড় ভাই হল প্রসেসর। ওই দিন তো মুবাশশির ভাই বলছে, মুবাশশির ভাই 3 ঘন্টা ছিল, সেখানে মানুষ জানে, জানে যে এগুলি হল মুবাশশির ভাইয়ের শিষ্যরা।
এদেরকে করলে কোনো সমস্যা নেই। এভাবেই কিন্তু আমাদেরকে হয়তো মূল্যায়ন করে। উনি ছিলেন বলেই কিন্তু ওনার পাওয়ারটাকে কিন্তু আপনি ইউটিলাইজ করছেন, একটা একটা ক্ষমতার একটা উৎস লাগে। আমরা জানি অনেক করে স্যারের কাছ থেকে সেটা পাওয়া যাবে, এটা নিয়ে কিন্তু হয়েছে। আমার ওই যে শফিক যেটা বলেছে, আলফাডাম যেটা বলেছে, আলফাডাম কিন্তু ওই যে মনির ভাই যখন হোস্টেল জানা দিত, আমরা তো হয়তো একটা উচ্চতায় গেছে, খুব ভালো হয়ে গেছে, উচ্চতা তো আস্তে আস্তে বাড়ায়, তখন করে আটকে দেয় আমাকে, ওই ওই গাড়িটা ফেলায় দেয়। তখন আমরা ম্যাডাম কিন্তু আমরা জমের মতো বই পাইতাম, স্টুডেন্ট লাইফে গানের মধ্যে একজন সেই করতো, আমাদের গানের মতো ধরতো। এবং শিক্ষক হওয়ার পরে উনি উনি কিন্তু একটা জিনিস করতো, পার্টিসিপেটরি ক্লাস নিত, মানে উনি না পড়াইয়া স্টুডেন্টদের কাছে ফিডব্যাক দিত। এটা খুব ডেঞ্জারাস ছিল যে প্রিপারেশন না নিয়ে গেলে খুব সমস্যা করতে হইতো, মানে কথায় বেজ্জতি আর কি, বেজ্জতি শুনতে চায়। কিন্তু পরীক্ষার হলে উনি কিন্তু পারলে সব প্রস্তুত করে দেন, এরকম একটা অবস্থা। কারণ সে সারা বছর অ্যাসেসমেন্ট করতো, পরীক্ষা যদি খারাপ হয় তাহলে মনে হয় অনেক নষ্ট হইতো, যার জন্য শক্তি পাওয়া যেত, একটা মানসিক শক্তি, যে ম্যাডাম আছে এত সহজে ফেল করাতে পারবে না স্যাররা। এইগুলি আর কি স্মৃতি। যেমন আমি বঙ্গবন্ধুতে গিয়েছি, অনেকের প্রত্যাশা, আমি জানি যে প্রত্যেক ভিসি যারা ছিল তারা তাদের জীবন দিয়ে কাজ করেছে, যারা আদর্শ, যারা একটা আদর্শ নিয়ে আমরা কাজ করি, বঙ্গবন্ধুর নামে যারা আদর্শ ধারণ করি, ওনার আদর্শ যারা আমরা লালন করি, তারা তো এটাকে নিজের মনে করে কাজ করি। এবং শরীফুদ্দিন সাহেব যা করেছে বা অন্যান্যরা যা করেছে, এই জন্যই তো আজকে বঙ্গবন্ধু তো বিশাল আকার ধারণ করেছে, অত হতো না। আমি তো দেখি এখানে প্রায় 116টা কোর্সেস রানিং, প্রায় 5000 মেডিকেল স্টুডেন্টস আছে যারা রেসিডেন্সি প্রোগ্রামে আছে, এটা বিশাল কর্মযোগ্য। আর চিকিৎসক প্রচুর, এখন সুপার স্পেশালিস্ট হাসপাতাল, যেটা মধ্যে স্যার বলেছে। আমি যে আমার একটা কর্ম পদ্ধতি আছে এরকম, যে আমি যাদের দ্বারা কাজটা সম্ভব আমি তাদেরকে মোটিভেট করতেছি। যেমন কি অলরেডি প্রিন্সিপাল সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি মোটিভেটেড, বলছে যে আমি যা বলছেন আমি সবটা করে দিব। আজিজ সাহেব যে আছে মেডিকেল এডুকেশন, সে অলরেডি মোটিভেটেড। এবং আমি এই ইয়ের সাথে দুর্গাচরণের সাথে উনি মোটিভেটেড, বলছে আপনাকে নিয়ে নেত্রীর সাথে বসবো। যারা এই কাজটা করবে তাদেরকে মোটিভেটেড করতেছি। মনে কথা বলছি, আমি জানি মাত্র একটা প্রস্তাব দিলে উনি বলবেন যে ঠিক আছে করো, করতে গেলে আমি তো পারবো না। যারা আইন করবে, সম্প্রীতি এবং প্রকৃতি যারা করবে, ইউনিভার্সিটির যে আছে স্ট্যাটিউটস এবং রুলস অ্যাক্ট যেগুলো আছে, এটার আন্ডারে সম্প্রীতি এবং প্রকৃতি করা হয়। এইটা যারা করবে তারা হলো এই ক্যাবিনেট সচিব, প্রিন্সিপাল সচিব, ফাইন্যান্স সেক্রেটারি, এস্টাবলিশমেন্ট সেক্রেটারি এবং হেলথের সচিব, এই পাঁচজন বসে করবে। তারা দিনকে রাত, রাতকে দিন করতে পারে, আইন করে দেবে যে এটা ইট উইল বি এ সেপারেট হসপিটাল, ইট ক্যানট বি সাইটেড অ্যাজ অ্যান এক্সাম্পল ইন ফিউচার। এটা গভর্নমেন্ট সেক্টরে একটা ডিফারেন্ট একটা স্ট্রাকচার করে দেবে। এটা সম্ভব, এটা সম্ভব। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির যে রেট আছে, আমাদের আইসিইউ সিসিউ মাত্র 3000 টাকা, 24 ঘন্টা 3000 টাকা, এটা তো নো মানি, বাইরে তো 50 থেকে 1 লক্ষ টাকা। কাজে আমরা চাই আরেকটু বাড়াতে, কিন্তু ইউনাইটেড হাসপাতাল এদের যে কম নিব, কিন্তু কোয়ালিটি থাকবে, আপগ্রেড কোয়ালিটি, এটা আমি করতে চাই। আর শরীফুদ্দিন সাহেব অলরেডি মেডিকেল অফিসার, কনসালটেন্ট এবং নার্সেস এগুলো সব ঠিকঠাক করে আসে। আমি এখনো এগুলি করি না, এগুলি আমি করবো। সিন্ডিকেটে দিব, নিজের সিন্ডিকেট যখন ওকে করে দিব তখন আমি তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিব। কিন্তু আমি যারা নাকি সিনিয়র কনসালটেন্ট, চিফ কনসালটেন্ট, সিনিয়র চিফ কনসালটেন্ট, এদের আমি কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট দিতে চাই। কন্ট্রাকচুয়াল, দেশি বিদেশি সব। যদি আমি বললাম প্রফেসর সামনে বললাম যে মনির ভাই আপনি কত ইনকাম করেন, যে আমি মাসে 5 লাখ টাকা ইনকাম করি, আপনাকে আমি 6 লাখ টাকা বলবো, কিন্তু আপনি চলে আসেন, কর্মবন্ধুতে চলে আসেন, ফুল টাইম চলে আসেন। এটা আমি চিন্তা করতেছি যে যারা ভালো প্র্যাকটিস করে, এখানে যারা লিজেন্ডারি প্রফেসর যারা আছে, তাদের অনেকে আছে, সে আমি হয়তো অর্থনীতিকে কেমালিকে বললাম যে তুমি আমি কত করো, এবং কত ইনকাম করো, যে আমি করি, ঠিক আছে, সেম টাকা আমি বলে দেবো, তুমি ফুল টাইম চলে আসো, তুমি ইউনিভার্সিটি স্টাফ হচ্ছ। এটা আমি করতে চাই আর কি।
এবং বাইরে থেকে কিছু 5-6 জন সবসময় বাহিরের কনসালটেন্ট আমাদের টিমের সাথে রাখতে চাই। এটা আমি হিসেবে মানে প্রধানমন্ত্রী বলেছেন, উনি বলছেন যে ভেরি গুড, খালি কথাটা বলছেন ভেরি গুড। এই কারণে উনি আমার মনে হয় উনি রাজি হয়ে যাবেন। যদি রাজি হয় তাহলে আমরা শুধু ওই যে বললাম যে আমাদের জন্য আলাদা একটা ম্যানুয়াল করে দিতে হবে যে এইটা কিভাবে হবে। এখন যারা উনি যাদেরকে পরীক্ষা নিয়ে করছেন তাদেরকে হয়তো আমি জয়েন নিয়ে নিলে এরপরে যদি নতুন আইন হয় তাহলে নতুন আইন অটোমেটিকলি তারা নতুন আইনে ঢুকে যাবে। এখানে কোনো সমস্যা হবে বলে মনে করি না। আবার ওখানে আমি চাইতেছি যে ক্লিনার এবং যারা সিকিউরিটি সেগুলি সব আমরা করে দেবো, আউটসোর্সিং করবো। আউটসোর্সিং ইভেন পেশেন্ট কেয়ার আউটসোর্সিং এর কথা বলছে মিনিস্ট্রি। আর ক্লাস 3 ক্লাস 4 আর অ্যাপয়েন্টমেন্ট করে দিতে চাই না। যে এটা একটা বিশাল জিনিস, কারণ এটা 9.5 লক্ষ স্কোয়ার ফিটের বিল্ডিং, 9.5 লক্ষ স্কোয়ার ফিটের বিল্ডিং। ওখানে লেটেস্ট কাজগুলি হোক যেটা বাংলাদেশে হয় না, যেটা মানে অল ট্রান্সপ্লান্ট ওইদিকে নিতে চাই, অল ট্রান্সপ্লান্ট, কিডনি, লিভার এবং হার্ট, তারপরে ব্রেন সার্জারি লেটেস্ট যেগুলো এইগুলো ওখানে নিতে চাই। ক্যান্সার ট্রিটমেন্টের লেটেস্ট যেগুলো আছে এগুলো সেখানে নিতে চাই। আমি আশা করি এখানে যারা আছেন আগের ডিসি মহোদয় যারা আছেন এবং স্যার এখানে আছেন তারা সবাই সাহায্য করবে। সবাই কিন্তু চায় যে বঙ্গবন্ধুটা মানে একটা উচ্চতায় উঠুক। এখন থেকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, কারণ বিশাল মেডিসিন একটা মার্কেট ওঠে, বিশাল মেডিসিন মার্কেট। আমি চাইছি যে আউটডোর মেডিসিন আর ইনডোর মেডিসিন আলাদা করতে। ইনডোর মেডিসিনে আমাদের আইসিইউ, সিসিও, ওটি এবং এগুলো সব ইনডোর মেডিসিন থেকে সাপ্লাই হবে, বাইরে থেকে দিতে দেব না। রোগীরা যদি বলি যে আপনারা একটা কোয়ালিটি পাবেন, প্লাস হল বাইরে থেকে আরো 5 to 10% কম নিব লাভ, তাহলে এখানে দিবে তাহলে হবে কি। এবং এগুলো স্ট্যান্ডিং এর বেলা নিয়ে করতে চাই এবং অর্থোপেডিক এর যত ওই যে প্রস্থেসিস এটাও একটা বিরাট বাণিজ্য এবং স্ট্যান্ডিং এর 20-30টা স্ট্যান্ড হয়ে গেলি এগুলো যে ব্যাপার লাগিয়েছে। আমি মনে করছি অলরেডি ব্যাংকের সাথে কথা বলছি স্যার, ওখানে আমি একটা আউটলেট করে দিব, ব্যাংকে টাকা দিবে, ওই রসিদটা পাশে থেকে স্ক্যানটা নিবে। এটা আমি অলরেডি চিন্তা করতেছি যে এটা করবো। এগুলো করলে অনেক বাধা আসবে, কারণ অনেক জিনিস আজকে আমার কাছে জিনিস আসছে ওখানে তো হিউজ ল্যাবরেটরি ইনকাম, হিউজ। এটা স্যার আপনি চিন্তা করতে পারবেন না। এই হয়তো 5 থেকে 6,000-7,000 টেস্ট হয় ওখানে, মানে কত ইনকাম। এর মধ্যে কিছু ডিসক্রিপেন্সি পাইছি যে আমাদের একটা পার্সোনাল ল্যাব আছে বাইরে অনেকেরই, তারা এইখান থেকে টেস্ট করে তাদের ল্যাবে রিপোর্ট করে। তো ওগুলো আমার দৃষ্টিতে আসবে। ওগুলো আমি আজকে আমি ওই আমাদের যে এমআইএস এর ডিরেক্টরকে নিয়ে আসছিলাম, তার সাথে মিটিং করছি যে এরকম সিস্টেম করা যায় কিনা। আমি বলছি তাকে আইডিয়া দিয়া যে পয়সা না দিলে কোনো রেজাল্ট শো করবে, পেমেন্টটা হলে পরে রেজাল্ট শো করবে, তাহলে ইট ইজ পসিবল। ওই স্ক্রিনেই আসবে না রেজাল্ট, পয়সা না দিলে। একটা পেশেন্টের আইডি থাকবে, ওই আইডিতে পয়সা দিলে পরে এই আইডি দিলে তখন ওই স্ক্রিনে রেজাল্ট আসবে। এখন তো স্যার ওইটা হয় কি, রেজাল্টটা নিয়ে যায়, নিয়ে গিয়ে তাদের পেটে তারা দেয়, কিন্তু পরে ফ্রি করে নিয়ে যায় এখান থেকে। এটা তো আমরা জানি না, প্রচুর টাকা ইউনিভার্সিটি লস হচ্ছে। এগুলি স্যার আমি বুঝে বুঝে আস্তে আস্তে আর কি আস্তে আস্তে বের করতেছি। এবং আমার সাথে যে টিম আছে যারা নাকি এখন তো তারা মনে হয় ইন্টারেস্টেড, দেখতেছে যে আমার অন্য কোনো ইয়ে নাই, সেটাকে ইমপ্রুভ করাই আমার দায়িত্ব। আর যেহেতু আমরা জানি ওখানে তো কিছু স্যার এই বিভিন্ন মতাদর্শ রয়েছে, অনেকের অনেক ধরনের ইনফ্লুয়েন্স থাকে, এগুলোকে নিয়ন্ত্রণ করার একটা কঠিন কাজ। এগুলো যদি করতে পারি তাহলে সবাই মিলে কাজ করলে আশা করি খুব চমৎকার হবে। তবে আমি একটা বলতে চাই, আমার যতটুকু সাকসেস হয় এটা তো ফ্যামিলিকে ডিপ্রাইভ করে দিয়েছে, এটা কিন্তু মানতে হবে। আমার স্ত্রীকে ডিপ্রাইভ করছি, সন্তানদেরকে ডিপ্রাইভ করছি, লেখাপড়া কেমন হয়েছে আমি জানি না। তারা আমি তো গেছি হলো সকালে গেছি, রাতে 1-2 সময় বাসায় গেছি। এটা তো ইয়ার্স টুগেদার, ইয়ার্স টুগেদার। এইটা সহ্য করছে আমার স্ত্রী, সহ্য করছে। এটা তো আমরা কি বলছেন বলতে সারা ভালো জানেন। আমি যখন ইয়েতে পার্টনার ফেল করতেছিলাম তখন এই স্যার, তখন তো জমজমা ছিল না, স্যার আর আমি টেম্পুতে বসা, পাশাপাশি টেম্পুতে বসা, সেখানে বাসায় স্যার ওকে নিয়ে গেছে, নিয়ে ওদের সাথে কথা বলছে, তুমি বাড়িতে চলে যাও। বাড়িতে যে বছর চলে গেছে এই বছরই কিন্তু আমি পাস করছি। এবং এটা তো তাদের কন্ট্রিবিউশন, কারণ 80 রিসার্চ ছিল,
এরা গ্রামে থেকে ধুলার বাড়িতে চেহারা করতে গেছে, মারামারি করে কাকে উঠে গেছে বিভিন্ন জায়গায়, এগুলি করে আসছে। এইটা তো কন্ট্রিবিউশন। তারপরে ওই যে ছেলেদেরকে যে এখন তো ধরেন এই বড় ছেলে তো আসিফ তো ইঞ্জিনিয়ার হয়ে আসছে, লন্ডনে ছিল কমিউনিটি ইউনিভার্সিটিতে, সে পরে আবার MBA তে ফার্স্ট ক্লাস পাস করেছিল এবং আমরা আমাদেরকে নিয়ে গেছিল ওখানে একটা 5 স্টার হোটেলে, যারা যারা বিভিন্ন সাবজেক্টে ফার্স্ট ক্লাস পাস করেছে তাদের আলাদা সার্টিফিকেট দিয়েছিল। ওখান থেকে সে দেশে চলে আসছে। এখন সে আমার ব্যবসা দেখে এবং তারও নিজস্ব কিছু ব্যবসা আছে, এগুলি করে। আর রিসার্ভেও কত ব্রিটিশ সিটিজেন 14 বছর থেকে দেশে আসছে। এখন ওই যে আমাদের শেখ কবির চাচার একটা ইউনিভার্সিটি আছে ফার ইস্ট, ওইটা সে প্রফেসর ল পড়াইতেছে। আর দুজন আছে, একটা হলো মালয়েশিয়াতে এবার 5th ইয়ার করে মেডিকেল, আর একটা অস্ট্রেলিয়াতে আছে 4th ইয়ার মেডিকেল করে। ওইটা অস্ট্রেলিয়ার ওই যে ওয়েস্টার্ন সিডনি মেডিকেল ইউনিভার্সিটিতে সে পড়ে। এই তো মেয়েটা স্কুলে পড়ে, মাস্টার মাইন্ডে পড়ে। এইগুলিকে মানুষ করতে গিয়া এই বেচারির জীবন প্রায় শেষ, দৌড়াদৌড়ি করতে। এই স্কুলে এসে আবার কোচিং দিয়েছে, এই ছেলের কোচিং, ওই ছেলের কোচিং। আর সবচেয়ে কঠিন হলো ছেলেদের মানুষ করা। ছেলেরা তো ওর লেভেল বিরিয়ানি করে আবার বিয়াদব হয়ে যায় সব, এবং ইংলিশে তো আরো বিয়াদব বেশি পারে, এটা তো জানে। কিন্তু মা তাদেরকে ধরে রাখছে, যত লেখাপড়া হয়েছে এখন তো এইটুকু বলা যায় না। আমার ইচ্ছা ছিল যতটুকু যাই পড়ো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে এটা অন্তত মাস্টার্স নিয়ে ওরা তখন বুঝবে ওদের লাইফ কেমনে চালাতে হবে। যেমন আমি আমার এখন আমার বক্তব্য বেশি বাড়াতে চাই না, তবে আমি সারা জীবন যেটা করেছি আমার এলাকার মানুষের জন্য আমি সবসময় কাজ করেছি। এবং আমার বাবা মা ছিল দুনিয়ার একদিকে, আর আমার বাবা মা ছিল আমার কাছে একদিকে, এটা আমি সবসময় করতাম। শফিক আমার অবর্তমানে আমার বাবা অনেক যত্ন করেছে এবং আমার ফ্যামিলি অনেক ঘোরাফেরা করেছে যখন সে কিশোরগঞ্জে ছিল, এটার জন্য আমি সবসময় তার প্রতি কৃতজ্ঞ। আর আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন যেন যে দায়িত্ব আমাদের প্রধানমন্ত্রী একটা আশা ও বিশ্বাস নিয়ে দিচ্ছে সেটা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি। আবার এবং আমি সবাইকে নিয়েই কাজ করতে চাই, আমার সবার কন্ট্রিবিউশনকে আমি স্বীকার করে কাজ করতে চাই। আজকে শত্রুদ্দিন সাহেব সম্পর্কে বসে আছে, হয়তো এরকম বলতে পারে এটা তো যে আর কিছুদিন পরে সে আবার নতুন অ্যাসাইনমেন্টে যেতে পারে। আল্লাহ মানুষের জন্য কি লিখে রাখছেন এটা কেউ বলতে পারে না। কাজে তার জন্য আমরা দোয়া করি যেন সে আরো একটা ভালো অবস্থানে যায় এবং মানুষের সেবা করার জন্য আবার সুযোগ পায়। সেই দোয়া রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।